আর বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে হচ্ছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়া নিয়ে রিটার্ন, মানে শেখ হাসিনার ফেরত যাওয়া এবং তার সঙ্গে যে লিগ্যাল ইস্যুস গুলো জড়িত আছে, সেন্টেন্সিং গুলোর, সেগুলোকে নিয়ে ডিসকাশনের মাধ্যমে একটা পার্টিকুলার জায়গায় আসা, যাতে কি সেটা মানে আরো বেশি রিয়ালিস্টিক হয়। আমি যদি আরেকটু সরাসরি আপনাকে প্রশ্ন করি, আপনি যে যে পত্রিকায় লেখেন, নর্থ ইস্ট নিউজে আজকে বুধবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা মন্তব্য প্রতিবেদন হোক বা রিপোর্টিং হোক, যাই হোক না কেন, যে শেখ হাসিনার যে দণ্ডাদেশ সেটি স্থগিত হতে পারে। মানে আপনি ঠিক সেটাই কি মেন করতে চাচ্ছেন, যে এই প্রক্রিয়াগুলো চলছে? অ্যাবসলিউটলি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আহ খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কি ধরনের বিষয় আপনার কাছে জানতে চাই। তারপরে যদি একটু ভূমিকাতে বলতে হয়, পরপর বেশ কয়েকদিন আমরা যদি সার্জিও গোরের সফর থেকে শুরু করি বাংলাদেশে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত, তিনি সফর করে গেলেন। তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বাংলাদেশে ভারতের হাই কমিশনের সঙ্গে। আহ এরপর দীনেশ ত্রিবেদীর যে বৈঠক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে, তিনি ছুটে চলে গেলেন দিল্লিতে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন। এর আগেও তিনি দিল্লিতে গেছেন সার্জিও গোরের সাথে বৈঠকের পরই। মেসেজটা আসলে কি? এবং আপনি নর্থ ইস্ট নিউজে নানান ধরনের ইনফরমেশন দিচ্ছেন, সেগুলোর বাইরে আর কি ধরনের মেসেজ আপনার কাছে আছে? দিল্লিতে ঠিক কি ধরনের বৈঠক করলেন বাংলাদেশ ইস্যুতে দীনেশ ত্রিবেদী? পান্না ভাই, থ্যাংক ইউ আপনার অনুষ্ঠানে আম, আহ, ডাকার জন্য। আমার মনে হয় যে ডিটেলস এখনো কেউই জানে না, কিন্তু যে ডিটেলস গুলো বেরিয়েছে, যতটুকু বেরিয়েছে, সেগুলো কিন্তু ভারত সরকারের থেকে কেউ ডিসপিউটও করছে না। সার্জিও গরের আসার আগে কিন্তু কোনো ধরনের উচ্চবাচ্য হয়নি, উনি মানে ভারতের তরফ থেকে সার্টেনলি। আর সেটা করতেও জি। পারে না, কেন কিনা উনি হচ্ছেন মার্কিনী অ্যাম্বাসেডর এখানে, আর স্পেশাল অনবয় ফর সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া। তো যাই হোক, উনি যখন গেলেন ঢাকায়, তখন থেকেই কিন্তু যে ধরনের মিটিংস গুলো হয়েছে, তার থেকেই কিন্তু অনেকটা আন্দাজ করা যাচ্ছিল ভালোভাবেই যে এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়ে সঙ্গে, বৈঠকের সঙ্গে একটা সম্পর্ক আছে আর কি। যখন এই যে ভারতের তরফ থেকে যে গোয়েন্দা সংস্থার যে চারজন অফিসিয়ালস বাংলাদেশ গেলেন, এটা কোয়েনসাইড করলো একটা খুবই ইম্পর্টেন্ট সময়, যখন চর্চায় এলো যে তারেক রহমান সাহেব তাহলে কবে আসবেন ভারতে। কেন কিনা ওনাকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনভাইট করেছিলেন বিমস্টেকের মিটিং এ আসতে, এবং তার সঙ্গে ব্রিক্স এর সঙ্গে মিটিং এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো সেটা আমরা জানতে পারলাম ওদিন ওনার দপ্তর থেকে, বা তার দুদিন আগের থেকেই বলে দেওয়া হচ্ছিল। কিছু স্টোরিজ বেরিয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে উনি যাবেন না বাংলাদেশ, দিল্লিতে। তো এটা তো একটা আনডিপ্লোম্যাটিক মুভ হতো বাংলাদেশের তরফ থেকে। তারপরে যেটা আমরা এক্সামিন করতে শুরু করলাম যে এটার কারণ কি হতে পারে এবং তার পিছনে আসল স্টোরি কি আছে, তাতে জানা গেল, আর সেটা আমি লিখলামও গতকাল, যে উনি হয়তো এখন একটা এক্সক্লুসিভ মিটিং চান নরেন্দ্র মোদীর সঙ্গে, ওয়ান অন ওয়ান। আর তার জন্য উনি রাজি আছেন ওনার ভিজিটটাকে অ্যাডভান্স করতে। যেটা হচ্ছে, সেটা উনি ওয়েট করছেন যে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হয়ে যেতে, আর তার সঙ্গে খুব শীঘ্রই তারপরে একটা ক্যাবিনেট রিশাফল হতে চলেছে। এই দুটো কাজ দরকারি, খুবই ইম্পর্টেন্ট কাজ সেরেই কিন্তু উনি অগস্ট মাসে আসার চেষ্টা করছেন দিল্লিতে। এই ওয়ান অন ওয়ান মিটিংটা
পেছনে উনি একটা লেজিটিমেসি চান ফ্রম দি পলিটিক্যাল এক্সিকিউটিভ ভারতের। হুম হুম। আর তার বিনিময় আর কি মানে ডিপ্লোমেসি, দুটো স্টেটের মধ্যে আলাপ আলোচনা, সেগুলো কিন্তু নির্ভর করে অনেকটাই গিভ অ্যান্ড টেকের ওপরে। তো এতে কিন্তু আপনাদের হয়তো সবার নোটিস করে থাকবেন যে যে এই যে 4 মেম্বার যে গোয়েন্দা সংস্থা থেকে ভারত থেকেও গেল, সেটা এমনি হয় না আর কি। হ্যাঁ, বলা হয়েছে ডিজিএফআই এর ইনভিটেশনে গিয়েছে, সেটা একটা কাভার স্টোরি হতে পারে, বাট তার পেছনে নিশ্চয়ই একটা আগের থেকেই এক ধরনের অঘোষিত এক ধরনের মানে কার্যকলাপ চলছিল আর কি, যে কিভাবে এরা আসবে এইখানে, আর কেনই বা আসবে। তারপরে যেটা আমরা বুঝতে পারলাম বাংলাদেশের গড়ের সঙ্গে। বাংলাদেশের বাংলাদেশের ডিজিএফআই এর চিফও তো, তিনি তো সম্ভবত 2 মাস আগে গেলেন ভারত সফরে, এবং সেখানে মার্চ মাসে এসেছিলেন। তখন উনি একটা খুবই স্পেসিফিক কাজ নিয়ে এসেছিলেন। হ্যাঁ সেটা হচ্ছে হাদি হত্যার যে যারা অভিযুক্ত আর কি, অ্যাকিউজ, তাদের হুম, হুম। ব্যাপারটা নিয়ে আর কি করা হলো আর কি। তারপর পরেই আমরা দেখলাম কিন্তু যে যারা অভিযুক্ত কলকাতায় আছে, তাদের বারাসাত কোর্টে তাদের প্রডিউস করা হয়েছিল। তাদের একটা দীর্ঘদিন তাতে বোঝা যাচ্ছিল আর কি যে খুব শিগগিরই তারা বাংলাদেশে যেতে পারবে না, কেন কিনা একটা লিগ্যাল প্রসেস আছে। কিন্তু তার বদলে যে এরা গেছে বা সেইটা আচ্ছা রিটার্ন করতে গেছে, সেটা অত তাড়াতাড়ি প্ল্যান হয়নি। আমার মনে হচ্ছে যে এই প্ল্যানটা অনেক পরের দিকে হয়েছে, যখন আচ্ছা। বাংলাদেশে এই কোরাস একটা ভয়েসেস শুরু হলো শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে। তো ও, ও, আমার মনে হয় এই 4 জন যারা গেছে তারা ওখানে গিয়ে একটা প্ল্যান অফ অ্যাকশন নানান লেভেলে ডিসকাস করে এসছে। এই প্ল্যান অফ অ্যাকশনটা সার্টেনলি, এর মধ্যে তো আর কারোর কোনো সন্দেহ থাকা উচিত না যে শেখ হাসিনার ফেরত যাওয়াটা নিয়েই এই জায়গাটা, এই সফরটা আর কি। তো না, এখন আমার প্রশ্ন হচ্ছে, চন্দ্রনন্দ, আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, আবেদন জানানো হচ্ছে, এবং বাংলাদেশ গভর্নমেন্টের যেই এখনো পর্যন্ত তাদের যেই মনোভাব, তাদের যে মানসিকতা, তাতে মনে হচ্ছে যে তারা ওই প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়, এবং ওই জায়গাতেই অনর আছে। যদি অনর থেকেই থাকে, তাহলে রয়ের চিফ, খোদ রয়ের চিফ সহ আরো 3 সদস্য, তারা তো আর এমনি এমনি হঠাৎ করে এসেই শেখ হাসিনা ইস্যুতে সেটাই কথা বলবেন না। সেটাই সেটা রাইট, সেটাই আমি বলবার চেষ্টা করছি। দেখুন, হুম, আহ একটা সরকারের একটা সার্টেন পজিশনটা কিন্তু নেওয়ার পেছনে কারণ থাকে, সেটা ডোমেস্টিক পলিটিক্স এর সঙ্গে যুক্ত। তারা কি হুম, হুম। চাইবে যে এই জিনিসগুলো একেবারে তাদের টোন ডাউন করে তারা বলুক? তো কিন্তু তলে তলে কিন্তু ও, 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 অনেক কিছু ঘটছিল, যার প্রাইম এক্সাম্পল হলো এই যে 4 জন গোয়েন্দা অফিসিয়ালস যারা গেলেন বাংলাদেশে। হুম, হুম। এটা তো নিশ্চয়ই যদি এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়েই হয়ে থাকে, তার সঙ্গে তো একটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? তাহলে কেন অ্যালাউ করছো এদের আসতে? যদি হুম, হুম। বাংলাদেশ সরকার এত ফার্মলি চায় যে শেখ হাসিনা আসবে, সে এখানে এসে তাকে যে সেন্টেন্স করা হয়েছে সেই সেন্টেন্স উনি সার্ভ করবেন বাংলাদেশে, তাহলে তো এই কথাগুলো আরো বেশি ভাবে আসতো। তো হয়তো সেটা সার্ভ করবে, বাট উই ডু নট নো কি ফর্মে সেটা হবে। কেননা ওনার সঙ্গে কিন্তু সিকিউরিটির অনেক কিছু জড়িত আছে। ওনার সিকিউরিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্যই কিন্তু এই 4 জন সিনিয়র অফিসিয়াল একটা সংস্থার প্রধান সঙ্গে এসছে, এটা চারটেখানি কথা না আর কি। তার মানে এটার পিছনে তার নিশ্চয়ই মানে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। আপনি মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা ইস্যুতেই রয়ের প্রধান সহ আর বাকি 3 সদস্য এসেছেন তার সিকিউরিটি বিষয়ে, মোস্ট মানে সার্টেনলি, মোস্ট সার্টেনলি। আর তার পোস্ট। সঙ্গে আরো আর তার সঙ্গে আরো হয়তো ইম্পর্টেন্ট লিগ্যাল ইস্যু। সেই লিগ্যাল না, ইস্যুস গুলো অনেক বেশি ডেলিকেট আমার মনে হয়।
এখন এখানে দুটো বিষয় আছে, শেখ হাসিনা ইস্যুতেও যদি হয়ে থাকে দুটো বিষয় আছে। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে যে ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, সে সেই মানে সেই পথে মানে তিনি নিজের ঘোষণা অনুযায়ী যদি ফিরে আসেন, সেদিক থেকে একটা সিকিউরিটি বিষয় আছে। আর একটা হচ্ছে যদি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে হস্তান্তর করে বাংলাদেশ সরকারের কাছে, সেক্ষেত্রেও সিকিউরিটির বিষয় আছে। এখন আসলে তারা এসেছিলেন কোন ইস্যুতে, কোনটাকে সামনে রেখে, মানে শেখ হাসিনার ঘোষণা আ- অনুযায়ী আ- ফেরত যেতে? আমার মনে হয় ওনার সিকিউরিটিটা ইম্পর্টেন্ট ছিল, তার সঙ্গে দ্যাট ইজ পার্ট এ। পার্ট বি হচ্ছে যে আহ, ওখানে আহ, অনেক ফোর্সেস আছে বাংলাদেশে যারা অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট করতে পারে, সিকিউরিটি রিলেটেড প্রবলেমস। সেটা নিয়ে প্রাইম চিন্তা। তার সঙ্গে হলো হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে, ওনার এগেনস্টে যে, ওনাকে যেই চার্জেস এর মাধ্যমে যেই সেন্টেন্সিং গুলো হয়েছে, আমরা জানি যে এই যে আইসিটি বাংলাদেশে, এই আইসিটিটা একটা ডিসক্রেডিটেড ফোরাম, এটা একটা জুডিশিয়াল প্রসেস, হুম। ডিউ প্রসেস অফ ল যে ফলো করেছে তা না। আমরা দেখছি তারা কোয়েশ্চেনেবল উইটনেসেস নিয়ে এসে তাদের তরফ থেকে তাদের দিয়ে বলিয়ে নিয়েছে, যার বেসিসে তারা একটা, এটা কি কোনো আইন যে এখানকার চারজন যে গোয়েন্দা অফিসিয়ালস ঢাকায় গিয়েছিল, তারা গিয়েছিল আহ, নানান লেভেলে কথা বলতে, বাট প্রাইমারিলি এইমড অ্যাট রিটার্ন, মানে শেখ হাসিনার ফেরত যাওয়া, এবং তার সঙ্গে যে লিগ্যাল ইস্যুস গুলো জড়িত আছে সেন্টেন্সিং গুলোর, সেগুলোকে নিয়ে ডিসকাশনের মাধ্যমে একটা পার্টিকুলার জায়গায় আসা, যাতে কি সেটা মানে আরো বেশি রিয়ালিস্টিক হয়। আমি যদি ভুল না বুঝে থাকি, আপনার বক্তব্যগুলোকে যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আপনি বলতে চাইছেন শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, সে যে প্রক্রিয়াতেই হোক, শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, এক্ষেত্রে তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে বা যে প্রক্রিয়ায় বিচার চলছে, এগুলো এইসব আলাপ আলোচনার মধ্যে ইনভলভ করা হচ্ছে। নিশ্চয়ই, মানে আমি বললাম তো সেটা, যে সেন্টেন্সিংটা কি বেসড অন দ্য ট্রু স্পিরিট অফ ল অর জাস্টিস না, সেটা ঠিক আছে, আমি বারবার বলছি এটা নিয়ে অবশ্যই বিতর্ক ইনস্টিটিউশনাল। আছে, এবং এটা আন্তর্জাতিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে। অ্যামনেস্টি রাইট। ইন্টারন্যাশনাল থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ, তারা ওই এই সব নিয়ে নানান ধরনের প্রশ্ন অ্যারাইজ করেছে। কিন্তু আমি বলতে রাইট। চাচ্ছি ভারত ইস্যুতে, ভারতের মানে গোয়েন্দারা এখানে আসা বা দীনেশ ত্রিবেদীর বিভিন্ন পর্যায়ে বৈঠক, মানে এর মধ্যে আমি যদি সরাসরি আরেকটু সরাসরি আপনাকে প্রশ্ন করি, আপনাদের আপনি যে যে পত্রিকায় লেখেন, নর্থ ইস্ট নিউজে আজকে বুধবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা মন্তব্য প্রতিবেদন হোক বা রিপোর্টিং হোক, যাই হোক না কেন, যে শেখ হাসিনার যে দণ্ডাদেশ সেটি স্থগিত হতে পারে। মানে আপনি ঠিক সেটাই কি মেন করতে চাচ্ছেন, যে এই প্রক্রিয়াগুলো চলছে? অ্যাবসলিউটলি। অ্যাবসলিউটলি। একটু ভেঙে বলবেন কি? আমি তো এটা এতক্ষণে তাই বোঝাবার চেষ্টা করছিলাম যে এগুলোও তো কনভারসেশনের ডিসকাশনের মধ্যে এসছে। এবং তাহলে আলোচনাটা কোথায় গিয়ে থেমেছে আপনি আমাদেরকে জানাবেন, যে আসলে আহ দণ্ডাদেশ স্থগিত হতে পারে? আই ওয়ন্ট বি সারপ্রাইজড ইউ যে উইল বি এটা, সারপ্রাইজ? আই ওয়ন্ট বি সারপ্রাইজড ও যে আচ্ছা। এগুলো স্থগিত হতে পারে আর কি। আহ, অবশ্যই এটি একটা মানে চমকদার নিউজ। অবশ্যই এটা যেটি আপনি বলছেন, এটি নিঃসন্দেহে একটি ব্রেকিং নিউজ, যে তার সাজাও স্থগিত হতে পারে। আমি এবার দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে যেতে চাই, যে শুরুতেই প্রশ্ন করছিলাম। দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করার পরপরই আবার সার্জিও গোরের সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, আপনাদের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে নানান ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কে সেই সব বিষয়ে কথা হবে। আঞ্চলিক নিরাপত্তা ইস্যু সেখানে এসেছে, অবভিয়াসলি, মানে ডেফিনেট করে বলা যায় যে আহ, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কথাবার্তা হয়েছে। কিন্তু সেখানে কি স্পেসিফিক্যালি বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো কথা হয়েছে, নাকি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই বাংলাদেশ ইস্যুটি আসার কথা? আপনার কি মনে হয়? আমার মনে হয় বাংলাদেশ নিয়েও স্পেসিফিক্যালি কথা হয়েছে।
অলদো এই জিনিসগুলো আহ গর সাহেব নিজের টুইটে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করেননি। ভারতের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে, যে অ্যাডমিট করা হয়েছে, এগ্রি করেছে যে গড় গড় সাহেবের সঙ্গে আমাদের যে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন মিস্টার অজিত দোভাল, ওনার বৈঠক হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে এটা 2 দফায় বৈঠক হয়েছে। আচ্ছা। তাহলে আমরা কি এটা আহ আহ এটা কি মানে যেটাকে আমরা বলবো যে তারা দে ওয়ার সার্টেনলি নট ডিসকাসিং দ্য ওয়েদার, তাই তো? তো ও, হুম, হুম। ও, আর ওনাদের যদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা যদি ওনারা ডিসকাস করে থাকেন, তার মধ্যে বাংলাদেশ ফিচার্স রাইট এট দ্য টপ অ্যাজ ফার অ্যাজ দিস রিজন ইজ কনসার্ন। তো এটা নিয়েই কিন্তু এত জিনিস ঘটছে, সেখানে বাংলাদেশ ফিচার করবে না, এটা ভাবাটাই অস্বাভাবিক, তাই না? তো বাংলাদেশ নিশ্চয়ই ফিগার করেছেন। আর আপনি দেখবেন যে এই মিটিং গুলো কিন্তু 3টে মিটিং হয়েছে। একটা হচ্ছে যে সার্জিও গর আর অজিত দোভাল সাহেবের মধ্যে মিটিং হয়েছে। একটা মিটিং হুম। হয়েছে আমাদের আহ, উম, আহ, উম, হাই কমিশনার যে আছেন বাংলাদেশে মিস্টার দীনেশ ত্রিবেদী আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে। আর আরেকটা মিটিং আমরা ইজিলি অ্যাজিউম করতে পারি আহ, যে সেটা হয়েছে বিটুইন মিস্টার দোভাল আর মিস্টার ত্রিবেদীর মধ্যে। তাহলে এই 3টে যে নোড নোডাল পয়েন্টসে যে মিটিং গুলো হয়েছে, তার থেকে একটাই কমন এলিমেন্ট বেরোয়, সেটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে হচ্ছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়া নিয়ে। তার জন্যই কিন্তু শেখ মিস্টার ত্রিবেদী এই মিটিংস গুলো করেছেন। আর তার সঙ্গে এটাও এক্সপ্লোর করেছেন যে তারেক রহমান সাহেবের যদি অগাস্টেই আসতে চান, অগাস্টের শেষের দিকে, সেটাকে কিভাবে আমরা ফিগার আউট করা যেতে পারে, কিভাবে সেটাকে রিয়ালিটি একটা করা যেতে পারে। কেন কিনা ডিপ্লোমেসি ইজ অ্যাবাউট ডিল মেকিং। তো এখানে যদি আমরা শেখ হাসিনা ফেরত দেওয়ার কথাটা বলি, আর কি ফেরত যাওয়ার কথাটা, তার সেফটি সিকিউরিটি, তার বিরুদ্ধে যে এই সব মানে কোয়েশ্চেনেবল সেন্টেন্সেস যেগুলো হয়েছে, সেগুলো যদি একদিকে রাখি, আর তারেক রহমান সাহেবের ভারতে আসা, তার একটা লেজিটিমেসি সিক করা। আগে কি ছিল? আগে ছিল উনি আসবেন এখানে বিমস্টেক বা ব্রিক্স এর মিটিং এ, যেটা একটা মাল্টি ন্যাশনাল মাল্টিল্যাটারাল ফোরাম। সেখানে ওনার সঙ্গে যেই ইম্পর্টেন্সটা উনি ওয়ান অন ওয়ান মিটিং এ পেতে, সেটা কিন্তু ওই ধরনের মাল্টিল্যাটারাল ফোরামের মধ্যে থেকে সাইড লাইনসে মিটিং হচ্ছে সেটা পেতেন না উনি। তো এই জিনিসটা কিন্তু বিএনপি সরকারের মধ্যে যারা যারা আছেন, তারা আহ আহ, এটা এই 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 ডিলটাই হয়তো তাদের অবজেক্টিভ ছিল, যে আমি যদি শেখ হাসিনাকে আসতে দিই, তাহলে ভারত আমাকে কি দিতে পারে? সেটা হলো লেজিটিমেসি দিতে পারে। আচ্ছা, তাহলে ওইটা কি হতে পারে, ভারত কি দিতে পারে? লেজিটিমেসি আর কি, ইন টার্মস অফ। লেজিটিমেসি তো আগেই তো দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন। এবং নিশ্চয়ই। সম্পর্ক কিন্তু তার মজবুত মধ্যে চায়। তার মধ্যে হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক ধরনের আপস এন্ড ডাউনসও হয়েছে এই 6 মাসের আচ্ছা। মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক ধরনের একটা টেনশন বিল্ড আপ করেছিল, রাইট? আচ্ছা। সেই টেনশনটাকে রিলিভ করার জন্যই কিন্তু দুদিক থেকেই আহ, এই জায়গাটায় আসবার একটা চেষ্টা করা হয়েছে। তারই রিফ্লেকশন আমরা পাবো যদি তারেক রহমান সাহেব তড়িঘড়ি করে অলমোস্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর তার সঙ্গে ক্যাবিনেট রিশাফলের পরেই যদি উনি অগস্টের শেষের দিকে ভারতে আসেন সফরে। আমি শেষ পর্যায়ে একটা প্রশ্ন আপনাকে করি, খুবই সাদামাটা গোছের, আবার নিশ্চয়ই একটু জটিলতাও থাকতে পারে এই প্রশ্নের মধ্যে। একটা হচ্ছে, আহ যুক্তরাষ্ট্র তো রিজিম চেঞ্জ করেছে বাংলাদেশের, এটা এখন ওপেন সিক্রেট। যারা আন্দোলন করেছে তারা তাদেরও
অনেক যারা ভাবগুরু পর্যায়ে আছে তারাও স্বীকার করেন, ফরহাদ মাজার থেকে শুরু করে আরো অনেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন চেয়েছে, আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এখন শেখ হাসিনা ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র এবং ভারত এক হয়ে থাকে, শেখ হাসিনাকে আবার রিটার্ন করার ইস্যুতে কেন তাহলে যুক্তরাষ্ট্র এটি চাইবে? ভারত না হয় সবসময় আওয়ামী লীগের ওয়েল উইশার ফ্রম দ্য বিগিনিং, কিন্তু যুক্তরাষ্ট্র কেন এক্ষেত্রে ঐকমত্য পোষণ করবে শেখ হাসিনা ইস্যুতে? দুটো কারণ হতে পারে। একটা হলো যে বাংলাদেশে প্রলংড ইনস্টেবিলিটি, পলিটিক্যাল আনসার্টেনটি, একটা ইকোনমিক কন্ডিশন যে একটা খারাপের দিকে চলে গিয়েছে, অলরেডি যাচ্ছে না, চলে গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অনেক ধরনের ফোর্সেস দের রাইজ হতে পারে, যারা বাংলাদেশকে বাংলাদেশকে সিকিউরিটির তরফ থেকে আরো একটা সংকটের জায়গায় নিয়ে যেতে পারে। সেইটা একটা। তার সঙ্গে হচ্ছে আমাদের দেখতে হবে যে আহ, একটা রিয়াল পলিটিক্স যাকে বলে আমরা, আওয়ামী লীগের তরফ থেকেও কিন্তু সেটা ভাবনা চিন্তা করা হচ্ছে নিশ্চয়ই, যে তাদের যদি পলিটিক্যালি রেলিভেন্ট থাকতে হয়, তাদের যদি পলিটিক্যাল ইনক্লুসিভ পলিটিক্স, যেটা ভারত কথা বলেছে এগুলো নিয়ে, তার মধ্যে যদি থাকতে হয়, তাদের কিন্তু রিয়েল টার্মসে চিন্তা করতে হবে বা রিয়ালিটি টার্মসে চিন্তা করতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চটিয়ে কোনো কিছু করা যাবে না। তারা দেখিয়ে দিয়েছিল এই সরকারের পতন, আহ, তারাই ঘটিয়েছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের টিকে থাকার জন্য আওয়ামী লীগের তরফ থেকেই কিন্তু এই জিনিসটা ভাবতে হবে, যে আমাদেরও হয়তো একটা জায়গায় গিয়ে অনেক কিছু চাহিদা যেগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা ইকোনমিক হোক, সেটা সিকিউরিটি রিলেটেড হোক, সেটাকে মেনে নিতে হবে। আমার মনে হচ্ছে যে আগামী দিনে হয়তো আমরা এটাই দেখতে পাবো। শেখ হাসিনা যে ফিরে গিয়ে পাওয়ার অ্যাজিউম করবে, এই ইলিউশনের মধ্যে যদি আওয়ামী লীগের সাপোর্টাররা না থাকে, তাহলেই বেটার। কেন কিনা বাংলাদেশে এই ঘন ঘন ইলেকশনও কিন্তু খুব একটা যে পলিটিক্যাল স্টেবিলিটির রিফ্লেকশন হবে তা না। আমার মনে হয় যে বিএনপি সরকারকে এই টার্ম কমপ্লিট করতে দেওয়া উচিত। আমার মনে হয় যদি মিড টার্ম ইলেকশন হয়, তাহলে অন্য ধরনের প্রবলেম হতে পারে। তো আহ, তো সেখানে কেন কিনা অনেকেই এগ্রি করেছে যে এই যে 12ই ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হয়েছে, সেটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল জায়গায় নিয়ে যাওয়ার পরেই হয়েছে। অলদো পর থেকে কিন্তু এখন এই যে সরকার রীতিমতো শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তায় আসবেন, এলে পূর্ণ নিরাপত্তা পাবেন, তারপর তার বিচার হবে, এরপর তিনি যদি বিচারে নির্দোষ হন তাহলে সেটাও সরকার মেনে নেবে, এসব ঘোষণা জোরে সোরে সংবাদ মাধ্যমের সামনে এসে দেওয়ার প্রয়োজন বোধ করছে কেন? কি বদলে যাচ্ছে? খুব দ্রুত বদলাচ্ছে। ধন্যবাদ। বিষয়টা বদলানোর বিষয় না, এটা হওয়ার কথা, এটাই হওয়ার কথা। আপনি যখন একজন দাগী আসামিকে আপনি যখন পুলিশ হেফাজত থেকে আদালতে নেবেন, তখন আপনি তাকে ভেস্ট পরাচ্ছেন, আপনি বুলেট প্রুফ ভেস্ট পরাচ্ছেন কেন? কারণ তাকে যেন প্রতিমধ্যে কেউ হত্যা করতে না পারে, অর্থাৎ তার জিম্মাটা আপনার হাতে। তার মানে কি, আপনি একজন অপরাধীকে বা কথিত অপরাধীকে আপনি আদালতের নির্দেশক্রমে ফাঁসির কাষ্ঠে নেওয়ার আগ পর্যন্ত তার পরিপূর্ণ নিরাপত্তা হচ্ছে আপনার কাছে। সেই সহজ জিনিসটি, সাধারণ জিনিসটি আমাদের রাজনীতিবিদরা এতদিন ভুলেছিলেন মানে কি, এটাকে গায়ের জোরে তারা উড়িয়ে দিচ্ছিলেন। এবং আমি একটা লেখাতে লিখেছিলাম 10টি পয়েন্ট, 10 ভাবে তারা হত্যা করার প্ল্যান নিচ্ছিলেন। এয়ারপোর্টের নামলেই তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, তাকে বহু কিছু করা হবে, যার যা আছে মনের মাধুরী মিশিয়ে এগুলো বলছিলেন। তো এখন এই যখনই এই যে সার্জিও গৌড় থেকে শুরু করে সর্বশেষ পরাগজৈন,
এদের আসার ফলে যে পরিবর্তনটা হচ্ছে, ব্যাপারটা এইরকম আমি মনে করি না। এই পরিবর্তনটা হচ্ছে আগে থেকেই। তারা ভেতরে ভেতরে জানতেন যে টুডে টুমরো তাদেরকে এই কথাটি বলতে হবে। আজকে তারা যেটি বলছেন, একটা জাহেদ যে কথাটি বলেছেন, সেটি তারা আগে থেকে জানতেন যে এইটি শেষ পর্যন্ত বলতে হবে, এটি নিয়ম, ডিপ্লোম্যাটিক সূত্রে আমাকে এটাই বলতে হবে। কিন্তু এখন যদি দলের লোকদেরকে বোঝাতে হয় যে ভারত চাপ দিচ্ছে, এটা একটা পলিটিক্স, এইটা তাদের জামাতকে বা এনসিপি কে নিয়ে একটা পলিটিক্স, যে ভারতের একটা চাপ আছে। ভারতের চাপটা থাকলে ভারতের প্রতি যে জামাতের এবং এনসিপির বা বিএনপির লোকদের যে ক্ষোভ আছে, সেই ক্ষোভটা প্রশমিত হলো না, বরং আর একটু উস্কে উঠলো, যে তাহলে শেখ হাসিনাকে নিয়ে ভারতের চাপেই আমাদেরকে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে। সো হোয়াট, ঠিক আছে, করি আমরা, যেহেতু ভারত আমাদের শক্তিশালী প্রতিবেশী। তো এখানেও একটা পলিটিক্স আছে, সূক্ষ্ম পলিটিক্স আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে কূটনীতিতে আপনি ডিরেক্টলি কোনো কথা বলতে পারেন না, সে সার্জিও গৌর হোক বা পরাগ জৈন হোক, এরা কেউ কিন্তু সরকারকে বলতে পারেন না যে আপনাকে এই কাজটি করতে হবে। সেটা যদি বলতে পারতেন তাহলে শেখ হাসিনা যেদিন ফ্লাই করেছিলেন সেদিনই ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে বলতেন তাকে ফ্লাই করতে হবে না, আপনি তার নিশ্চয়তা নিশ্চিত করুন এবং তিনি দেশেই থাকবেন, এটা আপনার দায়িত্ব, আমরা আর কিছু শুনতে চাই না। এর ব্যত্যয় ঘটলে কি হবে সেটা আমরা এখন বলতে পারছি না। এরকম একটি বোল্ড স্পেস যদি সেই সময় তারা দিতেন, তাহলে এই 2 বছরের এই ঘটনাগুলো ঘটতো না। তো সেটার কথা হচ্ছে যে কোনো রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্র যত দুর্বলই হোক, তাকে কিন্তু সরাসরি কোনো নির্দেশ দিতে পারে না, এটি হলো প্রটোকলের ভেতরে পড়ে না, ডিপ্লোম্যাটিক ভাষায়। কিন্তু এখন আমাদের মিডিয়া এবং ভারতের মিডিয়া এই পরাগ জৈনের সাথে যে 4 জন ব্যক্তি এসছেন, 3 জন ব্যক্তি এসছেন, তার মধ্যে একজন বাঙালি আছেন, তো এদের আশা, এদের কোন সুইটে উঠলেন, এই ইন ডিটেইল খবরগুলো দিচ্ছে, এবং এইটা হতে পারে, এটা হতে পারে না। আপনি সমস্ত খবরগুলো পড়ার পরে শেষে যেয়ে দেখবেন যে না, কোনো ক্লু নেই। তারা তারেক রহমান সাহেবকে কি বলেছেন কেউ জানেন না, পরাগ জৈন কি বলেছেন জানেন না, দীনেশ ত্রিবেদী কি বলেছেন জানেন না। তার মানেটা হচ্ছে কি? তার মানেটা হচ্ছে সবগুলাই আমরা হচ্ছে সম্ভাবনার খাতে ফেলে দিচ্ছি, যে সম্ভবত এটা নিয়ে আলোচনা হতে পারে। তিনি এমন একটি মুহূর্তে আসলেন যে সময় শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরা নিয়ে দুপক্ষের ভেতরে একটু গরম চাপানুতোর চলছে বা একটু মতবিরোধ চলছে, তাহলে কি বরফ গলতে যাচ্ছে? এগুলো সাংবাদিকতার ভাষা, আমরা জানি। এই ভাষাগুলো দিলে পাঠক আকৃষ্ট হয়, বরফ আসলে গলছে না। সম্পর্কটা যদি কাজের না হয়, মানে একজন আরেকজনের কথা শুনছেন, মানে সক্রিয় সম্পর্ক না হয়, বাংলাদেশের সঙ্গে তো ভারতের কোনো আলোচনার চ্যানেল নাই। সেটা যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান 2025-এর মেতে পুশব্যাক শুরু হওয়ার পর কিন্তু তিনি সেটা বলেছিলেন, এবং তারপর 2025-এর নভেম্বরে আমরা দেখলাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের অজিত দোভাল খলিলুর রহমানকে নিয়ে গিয়েছিলেন ভারতে। কিন্তু বাংলাদেশের সাথে স্বাভাবিক আর কোনো চ্যানেল খোলা নাই। এ দফায়ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু কদিন আগে বলেছেন 12-13টা চিঠি দেওয়া হয়েছে ভারতকে পুশব্যাক নিয়ে, অসংখ্যবার বলা হয়েছে এক্সট্রাডিশন নিয়ে, প্রত্যর্পণ নিয়ে, তারা কোনো সাড়া দেয় না। তার মানে কোনো দিকে কোনো সাড়া নাই। আপনি সত্যি মনে করেন যে পরাগ জৈন র চিফ, মানে গোয়েন্দা কর্মকর্তাদের পাঠায় নাই বাংলাদেশে তৎপরতা চালাতে, র চিফ চলে আসছেন? স্বাভাবিক আছে, সম্পর্কটা স্বাভাবিক আছে। কোন কোন জায়গায় স্বাভাবিক আছে? হচ্ছে ভারতের সাথে বাণিজ্যে, ভারতের সাথে লেনদেনে, ওই জায়গাটায় স্বাভাবিক আছে। কিন্তু অস্বাভাবিক কোনটা? অস্বাভাবিকটা হচ্ছে যে ভারত যেটা বলতে চাইছে সেটা তো মুখ ফুটে বলতে পারছে না, কারণ ভারতের পররাষ্ট্র নীতিতে সেটি নিষেধ করা আছে। ভারতের পররাষ্ট্র নীতিতে ওটা বলার সুযোগ নেই যে শেখ হাসিনাকে আপনারা দেশে ফিরিয়ে নিন, এটা বলার সুযোগ নেই। তো সেই জন্য তারা ঘুরিয়ে ফিরিয়ে যে কথাটি বলছেন, আমাদের শামা ওবায়েদ যেমন আপনি বললেন যে 10টি চিঠির কথা বললেন, উনি যে ফেসবুকে যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি দেওয়ার পরে যখন শোরগোল উঠলো তখন উনি অস্বীকার করলেন যে এটি আমাদের রাষ্ট্রীয় বক্তব্য না বা আমাদের সরকারের ভিউ না এটি, যে সম্পর্ক স্বাভাবিক করতে হলে ভারতকে উদ্যোগ নিতে হবে। তো এই যে কথাগুলো ওনারা বলেন সামাজিক মাধ্যমে, এই কথাগুলো বলার পরে যেটা হয় কি, যে যেটুকু স্বাভাবিকরণ হতে যাচ্ছিল সেটা আবার ওই জায়গাটায় থেমে যায়। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এই যে বরফ গলবে, এই বরফ গলার বিষয়টাই আমি বিশ্বাস করি না। বরফ গলার কোনো সুযোগ নেই। এমনিতে আমাদের সাথে বাণিজ্যের একটা বিশাল ফাড়া আছে, একটা বিশাল গ্যাপ আছে বাণিজ্যের, সেইটা তো অন্য বিষয়। কিন্তু ভারতের গত 2 বছরে আমাদের বাণিজ্যের যে সমস্যাগুলো তৈরি হয়েছে ইউনূস সরকারের আমলে, এই যে 7 সিস্টার দখল করে নেওয়ার
লাগাতার হুমকি দেওয়ার কারণে ভারত যে ফ্যাসিলিটিস গুলো প্রত্যাহার করে দিয়েছে বাংলাদেশকে, সেই ফ্যাসিলিটিস গুলো এখন পর্যন্ত চালু হয়নি। সে চালু না হওয়ার কারণে আমাদের রেডিমেড গার্মেন্টস শিল্পটা ধুকছে, এখন রীতিমতো ধুকছে। তো সেইটি ভারতের মাথা ব্যথার কারণ না। ভারত এখন বিপদে পড়ে গেছে কোন জায়গাটায়, শেখ হাসিনা তাদের পরামর্শ নিয়ে হোক বা নিজের চিন্তায় হোক বা কোনো কারণে হোক যে ঘোষণাটি দিয়ে দিয়েছেন, এই ঘোষণাটি দিয়ে দেওয়ার ফলে ভারতের এখন এই জায়গাটায় অ্যাক্টিভ না হয়ে কোনো উপায় নেই, অ্যাক্টিভ হতেই হচ্ছে। তো সেই অ্যাক্টিভ হওয়ার জন্য পরাগ জৈন বাংলাদেশে এসেছেন, এটা আমি বিশ্বাস করি না। তাহলে কি ঘটলো? কালকেও তো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে বসলেন যে ভারতকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভারত শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের একটি স্তম্ভ জুডিশিয়ারিকে অপমান করেছে। এবং পররাষ্ট্রমন্ত্রীর ফেসবুক থেকে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক থেকে যে বিবৃতিটা দেওয়া হলো বাংলাদেশে, সেটাতে ওই যে কূটনীতি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এই মূল গ্রামারটাই ফলো করা হলো না। সেখানে স্পষ্ট করে সরকার লিখলো, কোনো দিন বাংলাদেশের রাজনীতিতে আর শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা আর তার মাফিয়াদের জায়গা হবে না। তাহলে সেই সরকার হঠাৎ করে আজকে আবার বলেন শেখ হাসিনা ফিরবেন পূর্ণ নিরাপত্তায়, তারপর এলে পূর্ণ নিরাপত্তা পাবেন এবং তিনি বিচারের মানে ন্যায় বিচার পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, যারা বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে পরাগ জৈন এসেছেন সে কথা যেমন লিখেছেন, ভারতীয় সংবাদ মাধ্যম তো কোনোটা যাদের গোয়েন্দাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তারা তো এটাই লিখেছেন যে ভারত চায় সামরিক বিমানে পূর্ণ নিরাপত্তায়, যেমন তাদের অতিথি শেখ হাসিনাকে ভারত নেওয়া হয়েছে, পূর্ণ নিরাপত্তায় বিএনপি সরকার নিয়ে আসুক। তো আমার প্রশ্নটা খুব মানে সাধারণ কৌতূহল থেকে, যে কি হলো যে এই শেখ হাসিনার কোনোদিন বাংলার মাটিতে জায়গা হবে না। আজকে তারেক রহমানের খাস লোক বলছেন শেখ হাসিনা ফিরবেন, পূর্ণ নিরাপত্তায় ফিরবেন। এটা হচ্ছে কি, যে খাঁটি বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যে গাধা জল ঘোলা করে খায়। আমাদের ব্যুরোক্রেসির সমস্যাটা হচ্ছে, আমাদের ব্যুরোক্রেসি কোনো বিষয়টাকে সহজ রাখতে পারে না, জটিল করে ফেলে। জটিল করে একটা ঘোট পাকিয়ে লেজে গোবরে করে তারপরে সেটাকে আবার তাদের গলদকরণ করতে হয়। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, এই কথাটি তো 2 বছর আগের কথা। আপনি যে কোনো ডিপ্লোম্যাটের জানা উচিত যে শেখ হাসিনাকে ভারতে যাওয়ার পরে তাকে প্রত্যর্পণ করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সঙ্গে ভারতের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিতরে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো ধারাতে শেখ হাসিনা পড়েন না, সুতরাং তাকে ভারত ফেরত দেবে না। আপনি ইন্টারপোল পর্যন্ত, ওই যে আসিফ নজরুল বারবার চিৎকার করে বলতো ইন্টারপোলে চিঠি দিয়েছি, রেড কর্নার চিঠি দিয়েছি, এই স্টুপিড টাইপের লোকটার বোঝা উচিত ছিল যে ইন্টারপোল কখনো পলিটিক্যাল লিডারশিপের লেনদেনটা করে না। তারা কোনো আসামি, মাফিয়া বা তাদেরকে পাঠায় সেখানে যাকে ধরতে পারছে না সেই দেশটি, তারা তাদের ইন্টারপোলের মাধ্যমে, তাদের নেটওয়ার্কের মাধ্যমে ধরে পাঠায়। শেখ হাসিনা কোনো মাফিয়া না, শেখ হাসিনা কোনো সাধারণ ক্রিমিনাল না, তিনি একজন পলিটিক্যাল লিডারশিপ। সেই পলিটিক্যাল লিডারশিপের ব্যাপারে ইন্টারপোল কিচ্ছু করে না, এই বিষয়টি আসিফ নজরুল জানতেন, তারপরেও সেই চাপাগুলো মেরেছেন। এই বিষয়টি খলিলুর রহমান জানেন যে ভারত কখনো প্রত্যর্পণ করাবে না, কারণ আমাদের সঙ্গে ভারতের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এবং 2013 সালে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভেতরে আরো কিছু ক্লজ ঢুকেছিল, যে ক্লজ গুলো এত সেন্সিটিভ, যে ক্লজ গুলো মীমাংসা করা কারো পক্ষে সম্ভব না। সেই ক্লজের কারণে আপনার দালাই লামা 54 বছর ধরে ভারতে বসে আছে, চীন কিচ্ছু করতে পারেনি। চীন বাংলাদেশের মতো এরকম প্রথম 1-2 বছর ঘন ঘন চিঠি দিত, এক পর্যায়ে বন্ধ করে দিয়েছে, সম্ভব না। তো আমাদের খলিলুর রহমান যখন জানেন যে শেখ হাসিনা প্রত্যর্পণ করবেন না, তাকে প্রত্যাবর্তন করাতে হবে, তো উনি তারপরেও এই প্রত্যর্পণ এবং প্রত্যাবর্তনের এই ভাষা নিয়ে উনি একটা ভাষণ দিয়েছেন যে ভারত এই লঙ্ঘন করেছে, সেই লঙ্ঘন করেছে। আরে বাবা, তুমি তো জানো যে তুমি ফেরত পাবা না, তাহলে তুমি কন্টিনিউয়াসলি চিঠি দিয়ে যাচ্ছ কেন চিঠি দিয়ে যাচ্ছ? এবং ভারত প্রত্যেকবারই বলছে আমরা বিষয়টি ভেবে দেখছি, আসলে কি করছে? ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিচ্ছে, তাই না? তো এখন যখন ভারত এখানে পাঠাতে চাইছে, পরাগ জৈনের মাধ্যমে হোক বা ত্রিবেদীর মাধ্যমে হোক বা অন্য কোনো চ্যানেলে হোক, ভারত স্পষ্ট করে 3টি পয়েন্ট তুলে ধরেছে। নাম্বার 1 পয়েন্ট, শেখ হাসিনাকে আপনার ট্রাভেলস ডকুমেন্ট ইস্যু করতে হবে, যেহেতু তার পাসপোর্ট সিজ করা হয়েছে, তাকে ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করে তাকে দেশে ফিরিয়ে তাকে আইনের সুরক্ষা দিতে হবে। অর্থাৎ আপনি তাকে বাঁচাবেন, মারবেন সেইটা কিন্তু না, আইনের সুরক্ষা। আপনার দেশের প্রচলিত আইনে
যে বিষয়টি বলা আছে সেই সুরক্ষা তাকে দিতে হবে, এবং তিনি যেন আইনের সর্বত অধিকারটি পান সেটি নিশ্চিত করতে হবে। তো এই বিষয়গুলো একটাও কিন্তু ধমক না, এই বিষয়গুলো একটাও কিন্তু চাপিয়ে দেওয়া না, এই বিষয়গুলো যে কোনো একজন মানুষের জন্য প্রযোজ্য হতে পারে। শেখ হাসিনার জায়গায় অন্য যে কেউ হোক, তার জন্য এটা প্রযোজ্য হতে পারে। এইটা এতদিন পরে আমাদের পররাষ্ট্র দপ্তরের হোক বা সরকারের হোক মাথায় এসছে যে একটা মানুষকে আমাদেরকে এয়ারপোর্টে ফাঁসি দিয়ে দেবো, এই বালখিল্যতাপূর্ণ কথাটা বলা উচিত না, আমাদেরকে এই জায়গাটায় আসতে হবে। এখন এইটাকে যদি আপনি ধরে নেন যে এটা সার্জিও গোর, পরাগ জৈন বা দীনেশ ত্রিবেদী এদের ত্রিমুখী কূটনীতিক চালের ফলে এই বোধোদয় হলো, হতে পারে। অথবা আমার কাছে যেটা মনে হয় সেটা তারা আগে থেকে জানতেন, সেটা ফাইল আপ করা ছিল, চাপা ছিল। এখন যখন দেখলেন যে না, মান রক্ষা করা যাচ্ছে না, এটা আন্তর্জাতিকভাবে আমাদের ডিসক্রেডিট হবে, আমরা পৃথিবীর কোথাও মুখ দেখাতে পারবো না, এবং হিউম্যান রিসোর্স থেকে যতগুলো হিউম্যান রাইটস যারা ফলো করে তারা সবাই সরব হয়ে উঠবে, অ্যামনেস্টি থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, তখন তারা বাধ্য হয়ে বলছেন তিনি আইনি সুরক্ষা পাবেন, তিনি আইনি সুরক্ষা পাবেন, তাকে এই দেওয়া হবে। আমরা জানি না কি করা হবে, সেটা ভবিষ্যতের ব্যাপার, ডিসেম্বরের ব্যাপার। কিন্তু এইটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটা কোনো শুভ বুদ্ধির উদয় হয়নি, এটা হলো একটা পলিটিক্যাল একটা বার্গেনিং এর জায়গা রেখে, একটা পলিটিক্যাল বার্গেনিং এর জায়গা রেখে একটা ডিপ্লোম্যাটিক স্টেপ নিচ্ছে বাংলাদেশ, নাথিং এলস। কিন্তু একটা তো জেদাজেদির ব্যাপারও যদি বলি, যে বাংলাদেশ যেমন বারবার বলেছে ভারতকে প্রত্যর্পণ করতেই হবে, ভারতও তো প্রত্যর্পণের কথা কানেই তোলে নাই। ওই যে আপনি একটু আগে বললেন ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়েছে ওই প্রত্যর্পণের অনুরোধ বা তার সেই চিঠি। তাহলে শেষ পর্যন্ত এখন বাংলাদেশকে মেনে নিতে হচ্ছে যে ভারত প্রত্যর্পণ করবে না, এবং শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছেন বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করবেন, সেটার ব্যবস্থা করাই তার মানে বাংলাদেশ সরকারকে মেনে নিতে হয়েছে। তাহলে আপনি দেখেন, আপনি যে বললেন সরকার আসলে একটা জামাত এনসিপি কে সামাল দিতে একরকমের একটা খেলা খেলতে চাইছে, যে দেখেন ভারতের চাপে করতে হচ্ছে, আসলে এটা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। কিন্তু এটা কি মানবে তাদের প্রতিপক্ষরা? তাদের প্রতিপক্ষরা তো বলে দিয়েছে প্রত্যর্পণের আগে কোনো সম্পর্ক হবে না, প্রয়োজনে তুরস্ক চীনের সাথে সম্পর্ক। না, এটা তারা পারবে না। এই জন্য পারবে না যে এখানে শেখ হাসিনার যে ঘোষণাটা, এটা একটা ফ্যান্টাস্টিক গেম। আমি যদি এটাকে গেম ধরি, এটা একটা ফ্যান্টাস্টিক গেম। এটি ভারতের পরামর্শে হোক বা নিজের নিজে নিজে উদ্ভাবন করে হোক বা দলীয় লোকদের সাথে মিটিং করে হোক, তিনি যে বলটি ছুড়ে দিয়েছেন বিএনপির কোর্টে, এটা ছুড়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে, ভারত ইজিলি এখান থেকে বাইপাস করে বেরিয়ে যেতে পারে। ভারতের কোনো রকম কোনো গায়ে পানি লাগবে না। ভারত স্পষ্ট করে বাংলাদেশকে বলতে পারে তোমাদের দেশের নেত্রী তোমাদের দেশে ফিরে গেছে, এবং ফিরে গেছে তার নিজস্ব সিদ্ধান্তে। আমরা তাকে এখান থেকে উচ্ছেদ করিনি বা আমরা তাকে এখান থেকে পুশ ইন করিনি, তোমাদের উপর চাপিয়ে দিইনি। তিনি নিজে ফিরে গেছেন এবং তাকে তার আইনি অধিকার দেওয়া তোমাদের দেশের সংবিধান অনুযায়ী দিতে হবে। এটা আমাদের চাপ না, এটা ভারত বলে কিন্তু ভারত নিজের দায়টা এড়িয়ে যেতে পারে। এখন যতই বিএনপি মনে করুক যে ভারতের এই কথা মেনে নিলে জামাতের সঙ্গে তার একটা সম্পর্ক খারাপ হবে, এনসিপির সঙ্গে সম্পর্ক খারাপ হবে, এইটাকে বিএনপি গুরুত্ব এই জন্য দেবে না যে তার চেয়ে বড় সম্পর্ক খারাপ হবে হচ্ছে শেখ হাসিনার বিষয়টাকে প্রপারলি হ্যান্ডেল করতে না পারলে। খারাপ হবে কোন জায়গাটায়, যে আগামী ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্পের যে মিড টার্ম ইলেকশনটা আসছে, সেই মিড টার্মের আগে উনি এমন কোনো পদক্ষেপ নেবেন না যে পদক্ষেপ তাকে ডেমোক্রেটদের জন্য পাল্লা ভারী করে দেয়। কোনো পদক্ষেপ নেবেন না। সেই জন্য উনি আমেরিকাতে কিন্তু একটা খবর আপনি কালকে হয়তো দেখেছেন, কোনো মিডিয়াতে এসেছে যে আমেরিকা নতুন করে আবার রেজিম চেঞ্জের কথা চিন্তা করছে। রেজিম চেঞ্জের কথা চিন্তা করছে মানে কি, বাংলাদেশে যে রেজিম চেঞ্জটা হয়েছিল তার যে কাঙ্ক্ষিত বিষয়গুলো পাওয়ার দরকার ছিল তা তো পেয়ে গেছেন তারা। বাংলাদেশে তো সোনার খনি নাই, যে সোনার খনি তারা সোনা তুলে নেবে। বাংলাদেশ থেকে যে তারা নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা করানোর দরকার ছিল, দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা পাইপ লাগিয়ে শুষে নেওয়া, ওটা তো হয়ে গেছে। ওইটা তারেক রহমান নষ্ট করতে পারেনি, স্থগিত করতে পারেনি। সুতরাং আমেরিকার এখানে পাওয়ার নতুন করে কিছু নাই। আমেরিকা এখন চাইছে যে বিশ্ব জনমতের সাথে তাল রেখে বাংলাদেশে একটা ইনক্লুসিভ একটা বাতাবরণ তৈরি হোক, ইনক্লুসিভ একটা ডেমোক্রেসি সেখানে চর্চা হোক। ইনক্লুসিভ ডেমোক্রেসি চর্চা হলে অ্যাটলিস্ট সেখানে এই যে ফান্ডামেন্টালিস্ট যারা আছে,
জঙ্গিবাদ যেটা আছে সেটা উত্থান হবে না। ওইটা উত্থান হলে আমাদের আবার বাড়তি টাকা খরচ করে ওখানে সৈন্য পাঠাতে হবে। এই যে বিষয়গুলো কাজ করছে জিওপলিটিক্যাল, সমস্ত বিষয়গুলোর কেন্দ্রবিন্দুটা হচ্ছে শেখ হাসিনার আশা এবং স্টে করা। এইটুক হলেই কিন্তু বাদ কারণ বাকি জিনিসগুলো থেমে যাবে। আমি সবসময় আবার রেজিম চেঞ্জের বিষয়টা তো আমেরিকার একদম যে কপি বুক রেজিম চেঞ্জ অপারেশন গুলো হয়েছে, আপনি আরব স্প্রিং এও তো তারা তো প্রথম নির্বাচনের পরেই যে সরকার চলে আসছে, কোথাও তাদের সেই সরকার পছন্দ হয় না, এরপর তারা সেই সরকার আবার ফেলে দেওয়ার ব্যাপারেও সক্রিয় থেকেছে। কাজেই সেটা খুবই একটা মানে আমেরিকার কপি বুক বটে। কিন্তু সিস্টেম, হ্যাঁ। জামাত এনসিপি কে সামলাবে কি করে? জামাত এনসিপি কে সামলাতে হবে না এই জন্য যে আপনি মোটেই অবাক হবেন না যদি জামাতের পক্ষ থেকে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়। আমি পলিটিক্সে শেষ বলে কোনো কথা নেই, এটা যেমন বিশ্বাস করি, তেমনি কিছু কিছু সংগঠন আছে তাদের পলিটিক্যাল স্টেবিলিটিটাকেও আমি বিশ্বাস করি না। তারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের মোড় নিতে পারে, তার ভিতরে সেরকম একটি সংগঠন হলো জামাত। সে যে কোনো মুহূর্তে তারেক রহমানকে বলতে পারে যে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করুন, বলতেই পারে। কারণটা হলো কি, যে জামাতের যে আশা ছিল যে জুলাই ঘোষণাকে সরকার বাস্তবায়ন করবে, জুলাই ঘোষণাকে বাস্তবায়ন করলে তারা তাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে প্রায় বিএনপির কাছাকাছি নিয়ে আসতে পারবে। এখন যদি বিএনপি 233 হয়, জামাত 72 হয়, কিন্তু যখন জুলাই ঘোষণা বাস্তবায়ন হবে সেই সময় কিন্তু তারা একটা ট্যাক্টফুলি বিএনপির কাছাকাছি চলে আসবে, এবং তখন তারা আমাদের সংবিধানটাকে মোটামুটি চটি বই বানিয়ে ফেলবে, সংশোধন করে টরে ফেললো না, তখন হ্যাঁ একদম চটি বই বানিয়ে ফেলবে ফরাদ মাজারের তত্ত্ব অনুযায়ী। তো সেইটা জামাত পারেনি, সেইটা জামাতের একটা ক্ষোভ আছে। সেই কারণে জামাত বিএনপির উপরে ক্ষেপেও আসে, কারণ জামাত মনে করছে যে এই কথাটা বিএনপি কে না হয়ে যদি আওয়ামী লীগ থাকতো আজকে, এবং বিএনপি যদি ইন্ডিয়ায় থাকতো, তাহলে আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করাতে পারতাম, কিন্তু বিএনপিকে তো বিশ্বাস করাতে পারছি না, কারণ এরা 20 বছর পর ক্ষমতা পেয়েছে, এরা এক বিন্দু ছাড় দিতে রাজি না, তাই না? তো সেই জন্য জামাত যে একেবারে বিএনপির উপরে খাপ্পা হয়ে যাবে, খাপ্পা হয়ে আন্দোলন করবে, আমার মনে হয় না। আপনার তার মানে কি পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা মানে তখন মনে হয়েছে মে মাস থেকে তো বলা শুরু করলেন মাথা উঁচু করে দেশে ফিরবো, তারপর বললেন এবছরেই ফিরবো, তারপর বললেন ডিসেম্বরেই ফিরবো, এবং আপনি সত্যি মানে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। উনি কিন্তু প্রথম ওই রয়টার্সের সাক্ষাৎকারেই বলেছেন যে কারণ সরকার তো ক্রমাগত চিঠি দিচ্ছে ভারত সরকারকে, আর তো চিঠি দেওয়ার দরকার নেই, আমি নিজেই যেতে রাজি। কাজেই উনার কৌশলের জায়গাটাও ওখানে পরিষ্কার করেছিলেন। তো এখন আপনার মনে হচ্ছে যে এই বিষয়ে আলোচনাটা একটা এমন জায়গায় যাবে যে কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে যে শেখ হাসিনা ডিসেম্বরে কেন, ভারতেরই সেপ্টেম্বরেও তো ফিরতে পারেন, মানে এই বিষয়টা কি খুব এগিয়ে আসবে? এরপরে কি সরকারি ঘোষণা দেবে যে সরকার প্রস্তুত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য? আমি এখানে টেকনিক্যাল কারণে আমি সবকিছু বলবো না, তবে বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা এমন একটি কথা বলেছেন যে এটাকে যদি আমি সাইক্লোন ধরি, তো এই সাইক্লোনটার প্রথম যে ঝাপটাটা, সেই ঝাপটাটা টোটালি সরকারের উপরে, বিএনপির উপরে। এর যে সেকেন্ড ঝাপটাটা, আফটার শক যেটাকে বলি আমরা ভূমিকম্পের, সেই আফটার শকটা হচ্ছে জামাত সহ অন্যান্য গ্রুপের উপরে। এবং এরপরে যে স্থিতি অবস্থা, সেই স্থিতি অবস্থা হচ্ছে যে আওয়ামী লীগের যে যদি 60% সমর্থক থেকে থাকে, শেখ হাসিনার এই ঘোষণার পরে সেটা বেড়ে 80% হয়ে গেছে। একটা ঘোষণাতে শেখ হাসিনার এতগুলো অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যাচিভমেন্ট যদিও এখনো অর্জিত হয়নি, কিন্তু অ্যাচিভমেন্টের ওয়ে গুলো কিন্তু খুলে গেছে। তো সেই জায়গাটায় এসে আমার কাছে মনে হচ্ছে যে জামাত, এনসিপি এখানে কোনো কাউন্টেবল ফ্যাক্টর না, এনসিপি কোনো কাউন্টেবল ফ্যাক্টর না, জামাত হচ্ছে একটা ফ্যাক্টর। তো জামাতের বিষয়টা, জামাত খুব প্র্যাকটিক্যালি বোঝে, জামাত খুব প্র্যাকটিক্যাল একটা দল, জামাত খুব ভালো করে বোঝে যে ভারতকে 3 দিকে রেখে আমরা যদি কালকে বিএনপিকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসি, আমরা 7 দিন টিকতে পারবো না। ভারত আমাদের কিচ্ছু করবে না, ভারত আমাদেরকে সার্জিক্যাল অপারেশনও করবে না, ট্যাঙ্ক পাঠাবে না, বিমান পাঠাবে না, কিচ্ছু করবে না, স্রেফ আমরা 7 দিন টিকতে পারবো না। এটা জামাত কিন্তু ভালো করে বোঝে। সেই জন্য জামাত কখনোই আপনার হচ্ছে বাঘ বা সিংহের ভূমিকায় থাকবে না, তারা অলওয়েজ বাঘ সিংহ খেয়ে যাওয়ার পরে তারপরে ওই মৃতদেহটার উপরে আসবে।
জঙ্গলে আপনি দেখবেন যে বাঘ সিংহ খেয়ে যাওয়ার পরে সিরিয়াল দিয়ে কিন্তু পেটস গুলো আসে, সর্বশেষ আসে হচ্ছে পিঁপড়ে টিপড়ে ছোট ছোট প্রাণীগুলো। তো জামাত হচ্ছে এই জায়গাটায় হচ্ছে খুব ট্যাক্টফুল, বিএনপি থেকে অনেক ট্যাক্টফুল। জামাত এখন পর্যন্ত আপনি দেখুন যে শেখ হাসিনা ঘোষণার পরে কোনো স্টুপিড বক্তব্য দেয়নি, তাকে ফাঁসি দিয়ে দেব, তাকে এয়ারপোর্টে নামতে দেব না, হ্যাঁ তিনি জীবনেও আসতে পারবেন না, কখনো বলেননি। জামাত থেকে কিন্তু এই বক্তব্যগুলো আসেনি। তো আমার ধারণা জামাত ব্যাপারটাকে বিএনপি এবং আওয়ামী লীগের কামড়াকামড়ির মধ্যে দেখবে, এবং তার যে জায়গাটায় সুবিধা হবে, এই দুই পক্ষের যে পক্ষে গেলে সে বেনিফিটেড হবে, সে দাম করে সেই পক্ষে চলে যাবে। কিন্তু বিএনপি এই পুরো প্রক্রিয়াটা মানবে কেন? মানে সবসময় আমি দেখি ভারতের বিশ্লেষক, সাংবাদিক, কলামিস্টরাও দালাই লামার কথা মনে করান যখনই তাদেরকে এটা বলা হয় যে শেখ হাসিনাকে কেন তারা 2 বছর ধরে রেখে দিয়েছেন, কেন প্রত্যর্পণ করছেন না। কিন্তু দালাই লামা তো ঘোষণা দেন নাই কোনোদিন যে তিনি এই মাসের মধ্যে দেশে ফিরবেন। হ্যাঁ, এবং দালাই লামার এই যে আপনি মানে এই ঘোষণার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির কোনো পোস্ট আসে, হাহা রিঅ্যাক্ট। হ্যাঁ, পুরো এবারের আগস্টের দ্বিতীয় বার্ষিকীটা 5ই আগস্টের পুরো মানে একে তো এরা মারামারি করলেন চরমভাবে, সকল অনুষ্ঠানে জাতীয় অজাতীয় সকল অনুষ্ঠানে মারামারি করলেন, সেটা তো একটা তাদের সম্মানহানি করলোই। এমনিতেও মানে একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মনে হচ্ছে যে মানুষের মানে একদম বাঁধ ভেঙে গেছে, মানুষ এখন এদের নিয়ে হাসছেন। তো এমন একটা পরিস্থিতি যখন শেখ হাসিনা 2 বছরের মধ্যে তৈরি করলেন, তখন সেটা তো একটা অন্য বিষয়। মানে এটা কেন বিএনপি জামাত এনসিপি হতে দেবে, এটাই শেষ প্রশ্ন। মানে উনি তো দালাই লামা নন, উনি তো দেখছি আসবেন, এবং দরকার হলে মেরে ফেললেও আসবেন। জামাত এনসিপিটা পরে বলি, বিএনপিটা হচ্ছে কি যে বিএনপি আসলে বিপদে পড়ে গেছে। বিএনপি প্রথমত বিপদে পড়েছে ইউনূসের কিছু কর্মকাণ্ডের কারণে। ইউনূসের রেখে যাওয়া যে পাপগুলো সেগুলো বিএনপির ঘাড়ে পড়েছে, বিএনপি সেই পাপ থেকে বেরোতে পারছে না। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে 2টি শহর বাদে, ঢাকা এবং চট্টগ্রাম, এই 2টি শহর বাদে সারা বাংলাদেশে 12 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। এই 2টি শহরে করা হচ্ছে না কি জন্য? যে এই 2টি শহরের মানুষজন রাস্তায় নেমে যাবে। হ্যাঁ, সেই জন্য এই মফস্বল জেলাগুলোকে তারা লোডশেডিং এর আওতায় ফেলে দিয়েছে। কেন ফেলতে হচ্ছে? গ্যাস নেই। গ্যাস যে নেই, সেই গ্যাসটা এখন যে আমেরিকান কোম্পানির কাছ থেকে সেই হাসের কাছ থেকে কিনতে হচ্ছে, হাস যে কোম্পানিতে চাকরি করেন বা যেখানে সে উপদেষ্টা, সেখান থেকে কিনতে হচ্ছে ডবল দামে। এই যে টাকাগুলো, এই টাকাগুলো তো আসছে না। আর বিএনপির সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে ভারত বা আমেরিকা বা জাপান কিংবা জার্মানি কিংবা গ্রেট ব্রিটেন বাংলাদেশকে কিন্তু মাঝে মাঝে অনুদান দেয়, বিনা সুদে একেবারে থোক টাকা অনুদান দিয়ে দেয়, দান খয়রাতের মতন। চীন এমন একটি দেশ, আপনার যত ঘনিষ্ঠ বন্ধু হোক, সে কিন্তু আপনাকে অনুদান দেবে না, সে আপনাকে $1 বিলিয়ন দেবে, সেটা কিন্তু কিস্তির, সেটা আপনার সুদের টাকা দেবে, ঋণ দেবে মিনিমাম 4%, 4%-এর নিচে কোনো ঋণ নাই। এখন চীনে যাওয়ার পরে উনি খালি হাতে ফিরেছেন। চীনে যাওয়ার পরে খালি হাতে ফিরেছেন, হয়রাজ চীনে যাওয়ার পরে যে গায়ে গন্ধটা লেগেছে, সেই গন্ধটা আমেরিকার পছন্দ হয়নি। সার্জিও গোরের বাংলাদেশের যে আচরণ, খলিলুর রহমান সাহেবের ডিনার বয়কট করা, তারেক রহমান সাহেবের সাথে ঠান্ডা আচরণ করা, খলিলুর রহমান সাহেবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে তার কোনো ভিউ না জানানো, জাস্ট শুনে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয় যে বিএনপির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চল যারা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের সম্পর্কটা ঠান্ডা হয়েছে চীন সফরের কারণে। হয়রাজ চীন বিএনপিকে টেনে তোলার জন্য 20 মিলিয়ন 10 মিলিয়ন $1 দেয়নি, দেবেও না। চীন ঋণ ছাড়া কোনো টাকা দেয় না। হাম্বানটোটার ঘটনা আমাদের মনে আছে, শ্রীলঙ্কাকে কি দশা করেছিল চীন, সেটা বাংলাদেশ হয়তো ইতিহাস থেকে রাখেনি। এখন সমস্যাটা হলো যে এটা কে দেয়? ভারত দেয়। ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে, সেটা শেখ হাসিনার আমলের, সেটি হলো প্রতি বছর 100 কোটি টাকা ভারত বাংলাদেশকে বিনা সুদে থোক দান করে দেয়। সেইটি ইউনূসের প্রথম বছরেও দিয়েছিল, 26-এ দেয়নি। 26-এ দেয়নি বিরোধী দলের চাপে, যেদিন থেকে পুশিন শুরু হলো ওই দিন থেকে দেয়নি। এখন আপনি ভারতের কাছ থেকে কোনো কিছু নিতে না নিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। কাঁচা মরিচটা পর্যন্ত আপনাকে আনতে হলো, তা না হলে 400 টাকা থেকে 800 টাকা হয়ে যাচ্ছিল কিলো। তো সেই জন্য ভারতকে আপনাকে
চাই থাকতেই হবে ওর পক্ষে, ওর কথা সব আপনাকে বলতেই হবে। মিয়ানমার আপনাকে একটা পেঁয়াজ দেবে না। পাকিস্তান নিজেই হচ্ছে এরকম করে বেড়াচ্ছে তুরস্কের কাছে আর সৌদি আরবের কাছে, বাবা আল্লাহ কা ওয়াস্তে কিছু দিয়ে দাও। তো এক একটা ঘটনা ঘটাচ্ছে আর বলতেছে আমাকে দিলেই আমি তোমাকে সৈন্য পাঠাবো, যে আমাকে ডলার দেবে আমি তার কাছে সৈন্য পাঠাবো, আমার ভাড়া কাটার জন্য সৈন্য রেডি হয়ে আসছে, আল্লাহ কা ওয়াস্তে দিয়ে দাও। তো এটা তো পাকিস্তান করছে। পাকিস্তান তো আপনাকে একটা রুটি দেবে না, পাকিস্তান দেবে না, চীন দেবে না, মিয়ানমার দেবে না, রাশিয়া দেবে না। কে দেবে তাহলে আপনাকে? ভারত দেবে। সুতরাং বিএনপি বিপদে পড়ে গেছে। এই ভঙ্গুর অর্থনীতি ঠেকানোর জন্য তাকে অ্যাট এনি কস্ট ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতেই হবে। আদারওয়াইজ সে পাবলিকের যে খেপে যাওয়া, বাজার চড়া হয়ে গেলে যে পাবলিক রাস্তায় নেমে আসবে, ওইটা সামাল দেওয়ার ক্ষমতা নাই। কারণ বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড টোটালি ভেঙে গেছে এবং বাংলাদেশের তাহলে আর্মির যে ভারত অবস্থা সফর হচ্ছে, বাজে। এখন তো এই প্রশ্ন না করে উপায় নাই। সেটা হচ্ছে যে প্রশ্ন মানে এখনো অমীমাংসিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। সরকারের জাহিদুর রহমান বলেছেন উনি তো যে কোনো সময় যেতে পারে, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের প্রথম আলো, মানব জমিন, আমার দেশ লিখেই যাচ্ছে কোনোভাবে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার ভারতের পত্রিকাগুলো লিখছে যে ইউএনআই পর্যন্ত অ্যানালিসিস করেছে যে ভারত সফর হতে পারে সেপ্টেম্বরে। কি ঘটছে? মানে আপনার কি তাহলে মনে হচ্ছে যে এখন সবকিছুই যখন বদলাচ্ছে, তারেক রহমানের ভারত সফরটাও শিগগিরই ঘটবে? না, এটা হচ্ছে কি যে এখন ডাক্তার জায়েদের মতো একটা লোক যদি প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা হন, এই লোকটা তো ডিপ্লোমেসির কিছুই বোঝে না। ইনি যে লেজে গোপরে ঘটনা ঘটিয়ে আসলেন, পৃথিবীর ইতিহাসে নাই এরকম ঘটনা যে একজন ডিপ্লোম্যাট বা একজন মানে মন্ত্রীর মর্যাদার একজন ব্যক্তি এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হয়ে যান। তো ইনি এই ব্যক্তি যদি তারেক রহমান সাহেবকে বুদ্ধি পরামর্শ দেন যে আপনি ওখানে যাবেন না, আর উনি যদি এটা শোনেন, তাহলে এটা একটা ব্ল্যান্ডার হবে। আপনাকে ওখানে আপনি তো সদস্য না, না, আপনি উনি তো বলছেন ব্রিক্সের সদস্য। যেতে পারেন যে কোনো সময়। হ্যাঁ, আর না, বাংলাদেশ তো ব্রিক্সের সদস্য না। বাংলাদেশ সহ 10টি দেশকে ডাকা হয়েছে সেখানে পর্যবেক্ষক হিসাবে। সেখানে 6টি দেশ অলরেডি তারা জানিয়েছে তারা আসছে। এখন যদি বাংলাদেশ না যায়, সেটাতে ভারতের কিছু যায় আসে না তো। কারণটা হলো যে আপনাকে ডেকেছি আমি পর্যবেক্ষক হিসাবে এই মিটিং এ, এর সাইড লাইনে আপনার সাথে আমাদের কোনো কর্মকর্তার বৈঠক হলেও হতে পারে। সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট, দুই দেশেরই একটা প্লাস পয়েন্ট। আপনি যদি সেখানে না যান, যদি মনে করেন আমাকে পিএম হিসাবে কেন ডাকলো না, আমাকে পিএম হিসাবে ডাকতে হবে, তাহলে তো তারা ডাকবে না। কারণ ব্রিক্সের ভারত বর্তমানে সভাপতি হলেও ব্রিক্সের তো সবচেয়ে শক্তিশালী দেশ চীন এবং রাশিয়া, তাই না? তো আপনি চীনকে দিয়ে বলান ভারতকে। আমি ডাক্তার জাহেদকে বলি যে আপনি চীনকে দিয়ে